আমাদের আলোচ্য বিষয় রেনেসা। ইতিমধ্যে কি রেনেসা বলেছি, একবার আলোচনা করেছি, আলোচনা করা হয়ে গেছে, তবু সংক্ষেপে আমি রেনেসা ব্যাপারটা একটু বলতে চাইব। রেনেসা মানে নবজাগরণ, রেনেসাঁস নয় কিন্তু কথাটা, হ্যাঁ, রেনেসা। রেনেসা একটা ইটালিয়ান শব্দ পাই দেবে, এটা মানে হলো নবজাগরণ, রিবার্থ, নবজাগরণ। মানে একটা সময় জেগেছিলি, কোন যুগে জেগেছিলি? প্রাচীন গ্রীসে জেগেছিলি, তুই আরেকবার জাগছিস, সেই জন্য বলা হচ্ছে রেনেসা, সেই জন্য বলা হচ্ছে রেনেসা। সময়কাল কোনটা? 1400 থেকে 1550, মানে 150 বছর রাফলি। এগুলো অনেক সময় আগে পিছনে হয় সালগুলো, তবু 1400 থেকে 1550, 150 বছর। এই যে 150 বছর চলেছে, এটা শিক্ষার সময় চলেছে, জ্ঞানের বিজ্ঞানের সময় চলেছে। এই যুগটাকে রেনেসার যুগ বলা হয়। ক্লাসিক্যাল যুগে আমরা সবাই জানি যে গ্রিস এবং রোম প্রভূত উন্নতি পেয়েছিল, এবং সেখানে নাট্যকার থেকে শুরু করে শিল্পকলা সমৃদ্ধি রয়েছিল, সব কিছুরই সমৃদ্ধি হয়েছে। নাটক, কবিতা, গল্প, দার্শনিক তত্ত্ব, ফিলসফি, বিভিন্ন ট্রিটি, পলিটিক্যাল ট্রিটি, সব কিছু তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করে গ্রিস যখন ভেঙে পড়লো, তারপর রোমান সাম্রাজ্য উন্নত ছিল। রোমান সাম্রাজ্য যখন ভেঙে পড়লো, গ্রিস এবং রোম যখন ভেঙে গেল, তখন চারিদিকে উৎপাত শুরু হলো, ডাকাতদের উৎপাত। লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পণ্ডিত মানুষদের মেরে ফেলা হচ্ছে, কারো কোনো তোমার নিরাপত্তা নেই। এইরকম পজিশনে সবাই তখন ইটালিতে চলে এসেছিল, পণ্ডিত মানুষরা নিরাপদ আশ্রয়ের জন্য। তো ইটালিতে এত জ্ঞানীগুণী মানুষ যখন চলে এলো, সেই জায়গাটা এডুকেশনাল হাব হয়ে গেল, পড়াশোনার জায়গা হয়ে গেল, শিক্ষার জায়গা হয়ে গেল, কালচারাল প্লেস হয়ে গেল। বুঝতে পারলে কিনা? এই সমস্ত জিনিসগুলো ঘটেছিল, এবং ইংল্যান্ডেও এর প্রভাব পড়েছিল। তাহলে ইটালিতে এটা মূলত ঘটেছে। কোথায় ঘটেছে? ইটালিতে। কিন্তু এর প্রভাবটা কোথায় এসেছিল? ইংল্যান্ডেও এসেছিল, তাই না? একটা ভালো জিনিসই হোক, খারাপ জিনিস হোক, তোমার প্রতিবেশীদের মধ্যে যেটাই হোক, সেটা তার প্রভাব তোমার বাড়িতেও পড়বে। তোমার প্রতিবেশীর সাথে ঝগড়া হচ্ছে, তুই তো গাল তো শুনতে পাচ্ছিস, তোর পড়া তো ডিস্টার্ব হচ্ছে। প্রতিবেশীর ঘরে ধর বিয়ে বাড়ি হয়েছে, তুই তো ভোজ তো খেতে পাবি, রাইট? ঠিক সেই রকম রেনেসা যখন হয়ে গেল ইটালিতে, তার প্রভাবটা কোথায় হয়ে গেল? পড়লো ইংল্যান্ডে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। এবার সিংহাসনে কে বসেছিল ইংল্যান্ডে? তখন সিংহাসনে কে বসছিল? কিং হেনরি দ্য ফিফথ। হেনরি দ্য ফিফথ তখন সিংহাসনে বসে। তার জীবনে 3টাই লক্ষ্য ছিল রে, হেনরি দ্য ফিফথের। দেখ কি কি লক্ষ্য ছিল। আমার মনে হয় জিতেরও সেই 3টাই লক্ষ্য আছে। দেখ জিত কি কি লক্ষ্য ছিল। ফ্রেঞ্চ ক্রাউন, মানে ফ্রান্সের সিংহাসন দখল করব। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে সবসময় লড়াই চলতে থাকে, বুঝতে পারলি? তোর লক্ষ্য ছিল ফ্রান্সের সিংহাসন দখল করব। ফ্রেঞ্চ ট্যাক্স, ফ্রান্সের লোকের কাছ থেকে ট্যাক্স আদায় করব। এই দুটোতে জিতের খুব একটা ইচ্ছা নেই, 3 নম্বরটাতে ইচ্ছা থাকতে পারে। আর 3 নম্বর ছিল ফ্রেঞ্চ ওয়াইফ, বুঝতে পারলি? তো হ্যাঁ, যে ফ্রান্সের একটা মেয়েকে বিয়ে করবে, রাইট? এই 3টাই লক্ষ্য কিন্তু পূর্ণ করেছিল। হি ফুলফিল্ড অল হিজ এম। সে নিজের লক্ষ্যগুলোকে পূর্ণ করেছিল। আফটার হিজ ডেথ রিচার্ড III কেম। তারপর রিচার্ড III সিংহাসনে বসেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ইউ গট ইট? ক্লিয়ার? ঠিক। আচ্ছা, পরের অংশে আসছে যে গাইজ, দেখো এই রেনেসা যুগ, নবজাগরণের যুগ যেটা ছিল, গাইজ আমার কথাটা শোন। নবজাগরণের যে যুগ ছিল, রেনেসা যুগ, ইটালিতে কয়েকজন গ্রেট পার্সন এসছে। তার মধ্যে একজনের নাম তো নিশ্চিতভাবে মনে রাখ, লিওনার্দো দা ভিঞ্চি। কি নাম? লিওনার্দো দা ভিঞ্চি। আরেকজনের নামও মনে রাখবি, মাইকেল অ্যাঞ্জেলো। ভাস্কো ডা গামারও নাম শুনেছিস তোরা হয়তো, ঠিক আছে? ইউনিভার্সিটি উইটস, সব পণ্ডিত ব্যক্তিরা এই যুগে এসেছিলেন, ঠিক আছে? তাহলে যদি মহান ব্যক্তিত্বের কথা বলিস, তাহলে লিওনার্দো দা ভিঞ্চির নাম অবশ্যই বলতে হবে, যিনি মোনালিসা এঁকেছিলেন। মোনালিসা তোমার ছবিটা এঁকেছিল, বুঝতে পারলে? তাহলে মোনালিসা নামক ছবিটি কে এঁকেছিল? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে। আবার এই কথাও রটেছে, লিওনার্দো দা ভিঞ্চি নাকি কবর করে মানুষ নিয়ে আসতেন, এবং সেই মানুষগুলো কাটছাট করে তার অঙ্গ প্রত্যঙ্গের আঁকি করতেন। খুব কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। তবে তিনি ইঞ্জিনিয়ারও ছিলেন, তো মেডিকেল ম্যানও ছিলেন, এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, এই যুগের কিছু লিটারেরি ফিগার পাই আমরা। রজার অ্যাস্টেমের নাম পাই, থমাস ম্যালোরির নাম পাই, ওয়াট এবং সুরির নামও পাই। কারণ ওয়াট এবং সুরি মূলত এলিজাবেথেন এজে আসবে, কিন্তু এটা শেষ দিক থেকে শুরু হয়ে যাবে। ওয়াট এবং সুরি
ওয়াট এবং সুরিকে আমি মূলত এলিজাবেথের এজে আলোচনা করব, কিন্তু খেয়াল রাখবে ওয়াট এবং সুরি এনারাই কিন্তু ইংল্যান্ডে সনেটটাকে এনেছিলেন। সনেট মানে এ লিটল সং বা এ লিটল সাউন্ড, এটা ইটালিয়ান প্রোডাক্ট ছিল। এই ইটালির কবিতা 14 লাইনের কবিতা, যেটি 2 খণ্ডে বিভক্ত, উপরে 8টা লাইন নিচে 6টা লাইন, উপরে 8টা লাইনকে অক্টেট বা অক্টেট বলে, নিচে 6টা লাইনকে সেস্টেট বলা হয়। এই যে পুরো ব্যাপারটা, এই সনেট এ লিটল সাউন্ড এ লিটল সং, এইটাকে ইংল্যান্ডের মাটিতে এনেছিলেন ওয়াট এবং সুরি মিলে। বুঝতে পারলে কিনা? এরা একটা বই প্রকাশিত করেছিলেন এবং সেই প্রকাশিত টোটালস মিসেলানি বইটার নাম ছিল। সেই বইয়ের মাধ্যমে সনেটকে ইন্ট্রোডিউস করেছিলেন এনারা। বুঝতে পারলে? তো তার সূত্রপাতগুলো মোটামুটি রেনেসা থেকেই চলে আসছে। সনেট কিন্তু কে লিখেছিলেন? ইটালিতে পেত্রাক পপুলারাইজড করেছিলেন। কে যে বানিয়েছে তা নিয়ে তর্ক বিতর্ক শেষ নেই। সনেট বানিয়েছেন কে অ্যাকচুয়ালি, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, কন্ট্রোভার্সি আছে, কিন্তু পেত্রাক যে এটাকে পপুলার করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তাই পেত্রাকান টার্মসটাই হয়ে গেছে পেত্রাকান সনেট। ইটালিয়ান সনেটকে কি বলা হয়? পেত্রাকান সনেট। এরপরে কি দেখতে পাচ্ছি আমরা? গ্রেট বুকস, এই যুগে কিছু ভালো ভালো বই লেখা হয়েছিল। থমাস মুরের ইউটোপিয়া, ঠিক আছে, এবং কি প্রেজ অফ ফলি, এরাসমাসের লেখা প্রেজ অফ ফলি এবং থমাস মুরের ইউটোপিয়া, এগুলো লেখা হয়েছিল। এই যুগে কিছু মহান যুদ্ধ হয়েছিল, বড় বড় যুদ্ধ হয়েছিল। কি বলতো? ওয়ার অফ রোজেস। বাহ, বল গোলাপ ফুল নিয়ে লড়াই নাকি প্রত্যেকটা সৈনিক? না, দুটো সৈনিক দলের ছাপ ছিল গোলাপ ফুল, একজনের লাল একজনের সাদা। ওদের ছাপগুলো ধর এইদিকে এদের সাথে এদের লড়াই হবে, এদের সবারই যে ফ্ল্যাগটা রয়েছে এটা লাল রঙের গোলাপ আর এরা সাদা রঙের গোলাপ, তাহলে গোলাপ ফুলের লড়াই হচ্ছে। ওয়ার অফ রোজেস হয়েছিল। বুঝতে পারলে কিনা? আর কি? এখানে আমরা দেখতে পাবো জন আর্কের কথা পাবো। ফ্রান্সের একজন দারুণ লিডার ছিলেন, ম্যাজিক্যাল লিডারশিপ দেখতে পাই আমরা। তো যাই হোক, রেনেসাঁ সম্বন্ধে এই মুখ্য বিষয়গুলো বা প্রধান বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আমরা দেখতে পাই এই যুগেই নাটক তৈরি হলো। রেনেসাঁ যুগে কি তৈরি হলো? নাটক তৈরি হলো। এবং এখান থেকে আমরা বলতে পাবো নাটকগুলো নতুন স্টাইলে তৈরি হলো। যেমন ক্লাসিক্যাল স্টাইল ছিল ক্লাসিক্যাল যুগে, গ্রিস, রোম, ওই সময় যে নাটকগুলো লেখা হতো, যেমন ধর সফোক্লিস ইডিপাস লিখেছেন, সেখান থেকে কতটা দূরে আজকে রেনেসাঁ যুগে আবার নাটক লেখা শুরু হলো। কিন্তু ক্লাসিক্যাল যে রুল রেগুলেশন ছিল সেগুলোকে এরা মানলো না, এরা পাল্টে ফেললো। ক্লাসিক্যাল ট্র্যাজেডি সব সময় ভাগ্য নির্ভর হবে। আমরা যে ইডিপাসকে দেখি, ইডিপাসে আমরা কি দেখি? যে ইডিপাসে কি দেখি আমরা? যে ইডিপাসের যে ভোগান্তি হলো ওটা ভাগ্যের জন্য হয়েছে, ভাগ্য নির্ভর, ওর কিছু দোষই নেই। কিন্তু আমরা যখন ম্যাকবেথ পড়ি বা আমরা যখন এই যুগের লেখা, এই রেনেসাঁ যুগের লেখা ক্রিস্টোফার মার্লোর লেখা এডওয়ার্ড দ্য সেকেন্ড পড়ি, বা আমরা ক্রিস্টোফার মার্লোর লেখা ডক্টর ফস্টাস পড়ি, বা এর পরের যুগটাতে শেক্সপিয়ারের লেখা হ্যামলেট, ওথেলো পড়ি, দেখবো চরিত্রের নিজের দোষ আছে, ক্যারেক্টারটা নিজের দোষ আছে, তার জন্য তার ভোগান্তি হচ্ছে। ক্লিয়ার নয়? এই যে পরিবর্তন সেটাও আমরা দেখতে পাই এই যুগে নাটকের মধ্যে। তাহলে ক্লাসিক্যাল নাটক, ম্যাডাম, ক্লাসিক্যাল ট্র্যাজেডি আর এলিজাবেথিয়ান ট্র্যাজেডি বা রেনেসাঁ ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কি? মূল পার্থক্য কি বলো? ক্লাসিক্যাল ট্র্যাজেডি ভাগ্য নির্ভর, কিন্তু এগুলো ভাগ্য নির্ভর নয়, এইটা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, এই যুগে ইউনিভার্সিটি উইটসরা এসেছিল। কারা এসেছিল? রেনেসাঁ যুগে কারা এসেছিল? ইউনিভার্সিটি উইটসরা এসেছিল। রেনেসাঁ যুগে কারা এসেছিল? ইউনিভার্সিটি উইটসরা এসেছিল। তাদের নামগুলো মনে রাখবি, লিলি, পিলি, মার্লো, ন্যাস, কিড, লজ, নাকি বড় বড় নাম আছে, সংক্ষেপে বললাম আমি, ঠিক আছে। এই যুগে ইংরাজি ভাষার উন্নতি হয়েছিল, কবিতারও উন্নতি হয়েছিল, কারণ সনেট ফরম্যাট পপুলারাইজ হতে শুরু করলো, ড্রামার উন্নতি হয়েছিল, এমনকি প্রোজ রাইটিংও শুরু হয়ে গেল এই যুগ থেকে। বুঝতে পারলে? যেমন থমাস মুরের যদি পাই, থমাস মুরের লেখা প্রোজ রাইটিং, অসাধারণ প্রোজ রাইটিং এই যুগ থেকেই লেখা হয়েছিল। যখন আমরা রেনেসাঁ যুগ পড়ি, রেনেসাঁ যুগ থেকে দুটি নোট খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইউনিভার্সিটি উইটস, পরীক্ষাতে আসতেই পারে, আগের বছর যদি চলে এসছে তাহলে কম গুরুত্বপূর্ণ হয়ে গেল, আদারওয়াইজ এটা আসছে ইউনিভার্সিটি উইটস।
ইউনিভার্সিটি উইটস একদল পণ্ডিত মানুষদের কথা, যারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বেরিয়েছিল, এবং এই ইউনিভার্সিটি উইটসরা প্রচন্ড জ্ঞানী গুণী মানুষ ছিলেন এবং প্রফেশনাল লাইফ এদের অসাধারণ সুন্দর ছিল, কিন্তু এদের ব্যক্তিগত জীবন বড়ই বড়ই অদ্ভুত ছিল বলতে পারিস। কেউ উমেনাইজার ছিল, কেউ ড্রাঙ্ক ছিল, কেউ লাস্টি ছিল, কেউ পুরোপুরি অ্যাথিস্ট ছিল, নাস্তিক ছিল, ঠিক আছে, কারো কারো আবার এই 16টা গুণেই রয়েছে, ঠিক আছে। তো এইরকম লোক ছিল, ক্লিয়ার না ক্লিয়ার নয়, কিন্তু এদের প্রফেশনাল লাইফটা ভালো ছিল। খেয়াল রাখবে, এই যে গ্রুপটা পাচ্ছি আমরা ইউনিভার্সিটি উইটসের, যে গ্রুপটা পাচ্ছি, যেখানে আমরা লিলি, গ্রিন, পিল, মার্লোট, কিড, ন্যাশ, লজ, এই সমস্ত নামগুলো পাবো। এদের মধ্যে সব থেকে বেশি বিখ্যাত ছিল মার্লো। ইউনিভার্সিটি উইটসগুলোর মধ্যে যেটা রেনেসা যুগে এসেছে, এই রেনেসা যুগে আসা ইউনিভার্সিটি উইটসগুলোর মধ্যে সব থেকে বেস্ট ছিল মার্লো। কে ছিল? মার্লো, ক্রিস্টোফার মার্লো। কি নাম, পুরো নাম কি? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো বেশি দিন বাঁচেননি। উনি কি করেছিলেন? প্রচুর ভালো ভালো লিখতেন, মাত্র 4টাই লিখেছেন, আর 4টাই টপ মানে ফেমাস হয়ে গেছে। অনেক বলা হয় শেক্সপিয়ারের ক্যাটাগরির তিনি ছিলেন। এমনকি পসিবিলিটি রয়েছে শেক্সপিয়ার ছোটবেলাতে মার্লোর লেখা দেখেই ইন্সপায়ার্ড হয়েছে, তারও সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, মার্লো আগে, শেক্সপিয়ার পরে। কিন্তু মার্লো যখন এত বিখ্যাত হচ্ছেন, মার্লোর একটা অভ্যাস ছিল, ক্রিস্টোফার মদ খেতে যেত। তো বারে মদ খেতে গেল, ওখানে মাতালের সাথে ঝামেলা হলো এবং তাকে মার্ডার করে দেওয়া হয়েছিল অল অফ সাডেন, মার্লোকে। তো মার্লো গট মার্ডার্ড অল অফ সাডেন। আদারওয়াইজ আমরা আরও ভালো ভালো লেখা, ক্রিয়েটিভিটি দেখতে পেতাম মার্লোর কাছ থেকে। তাহলে এই যে ইউনিভার্সিটি উইটস, এই নিয়ে নোটস লিখতে হবে। তোমাকে প্রথমে বলতে হবে ইউনিভার্সিটি উইটস কাকে বলে। ইউনিভার্সিটি উইটসের নোটসটাতে ইউনিভার্সিটি উইটস কাকে বলে এইটা তোমাকে আগে বলতে হবে। তারপর ওদের নামগুলোকে বলতে হবে এবং ওদের সম্বন্ধে বলতে হবে ভেঙে ভেঙে। ওদের লাইফস্টাইল বলতে হবে, ওরা কি লেখাজোখাগুলো ওনারা করেছিলেন সেটা বলতে হবে। এবং শেষে বলতে হবে যে ইউনিভার্সিটি উইটসরা নাটককে অনেক উন্নত করেছিল, সাহিত্যকে অনেক উন্নত করেছিল, এবং ইউনিভার্সিটি উইটসদের জন্যই পরবর্তী সময়ে যে পরের যুগটা আছে সেটা গোল্ডেন এজ হতে পেরেছিল। সেটা ইউনিভার্সিটি উইটসরাই তার বীজটা বপন করে গেছিল। এইভাবে তোমাকে ইউনিভার্সিটি উইটসের নোটসটা দাঁড় করাতে হবে। তবে এখন যেটা আমি আলোচনা করব, মানে রেনেসা যুগ থেকে দুটো প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। একটা হচ্ছে ইউনিভার্সিটি উইটস নিয়ে প্রশ্ন, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ড্রামা, যেটা আমি দেখো দিয়েছি, তোমাদের গ্রুপে দিয়েছি, দেখো দ্য ডেভেলপমেন্ট অফ ড্রামা। দ্য ডেভেলপমেন্ট অফ ড্রামা ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করো। নাটক কিভাবে সৃষ্টি হলো, নাটক কিভাবে সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমি বলেছি, কিন্তু কারো মনে আছে যে নাটক কিভাবে সৃষ্টি হলো? একদম সহজ। এবং নোটটা এই আলোচনাটা করার পর যখন তুমি নোটটা পড়বে দেখবে একদম সহজ মনে হবে। চার্চে ধর্মের কথা শোনানো হতো, কিন্তু ধর্মের কথা শুনতে বেশি লোক আসতো না। তখন চার্চের মানুষজন একটা শুভ বুদ্ধির প্রয়োগ করলেন যে চার্চে যদি গান গাওয়ানোর ব্যবস্থা করি, ধর্মের গান, তাহলে বেশি লোকজন আসবে এবং ধর্মের কথা হবে, গানও হবে। তখন কি হলো, ধর্মের গান গাওয়া হতো। তো গান শুনবার জন্য লোক আসতো, তার সাথে ধর্মের গানও শুনতো, ধর্ম কথাও শুনতো। কিন্তু এই করে করে পুরো হলটা, যে চার্চের ঘরের মধ্যে এইটা হতো, ঘরটা ভরে গেল। তখন চার্চ বললো এটাকে বাইরে নিয়ে যাও, মানে উঠানে নিয়ে যাও। চার্চের উঠানে হতো, কিন্তু যারা লেখকরা ছিল, গায়করা ছিল, তারা বললো কিছু রুডিমেন্টারি ডায়লগ অ্যাড করতে চায়, মানে ধর্মের ডায়লগ অ্যাড করতে চায়। শুধু গান না গিয়ে কিছু কিছু ডায়লগ যদি অ্যাড করে দিই গানের মাঝে, তাহলে সেটা কি ভালো হবে না? যখন এটা করলো সেটা আরো পপুলার হলো। তখন এই যে যারা গায়ক ছিল এবং যারা এই এই গানগুলো করতো বা ডায়লগগুলো অ্যাড করছিল, তাদের কনফিডেন্স বুস্ট আপ হলো। তখন তারা বললো, ফাদারের অনুমতি নিয়ে বা চার্চে যিনি ছিলেন তার অনুমতি নিয়ে বললেন যে আমরা যদি পুরোটাই নাটক করে দিই, পুরোটাই একটা স্টেজ বানাই, স্টেজে করে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে, যীশুখ্রিস্টের ক্রিয়াকর্ম, যীশুখ্রিস্ট যে মহান কাজগুলো করেছেন, যীশুখ্রিস্ট যে নিজের জীবন ত্যাগ করলেন এই পৃথিবীর কল্যাণে, এই সমস্ত কিছুগুলোকে যদি দেখাই আমরা, তাহলে কি ভালো নয়? সেটা ধর্মেরই অঙ্গ। তখন সেটাকে সাপোর্ট করলো সবাই মিলে। এবং তারপরে ধর্ম ছড়ানোর উদ্দেশ্যে চার্চের ঘরেই নাটক শুরু হলো, কিন্তু চার্চের প্রাঙ্গণটাতে কিন্তু এত বেশি ভিড় হয়ে গেল, একটা গ্রামের তো লোক ছাড় 10টা গ্রাম থেকে লোক চলে আসছে, এর সবাই মিলে ওইটা দেখছে। এবারে চার্চে আর জায়গা নেই, তখন চার্চ বললো এটাকে বাইরে নিয়ে যাও, কারণ চার্চের পবিত্রতা নষ্ট হচ্ছে, এত ভিড় হয়ে যাচ্ছে,
যে যেখানে পারছে দাঁড়িয়ে দিচ্ছে, ভাঙচুর হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, বলে এটাকে বাইরে নিয়ে যাও। তখন গিয়ে আমরা দেখতে পাই যে নাটক চার্চের দেওয়ালের বাইরে গেল। চার্চের দেওয়ালের যখনই বাইরে চলে গেল, চার্চের আর সেটার উপর কন্ট্রোল থাকলো না। বুঝতে পারলে কিনা? নাটক যতদিন চার্চের ভিতর ছিল চার্চের কন্ট্রোল ছিল, যেই চার্চের বাইরে চলে গেল আর চার্চের কন্ট্রোল থাকলো না সেটার উপর। বুঝতে পারলি? এবার নাটক হতে লাগলো। এবার নাটকগুলো কারা করাচ্ছিল? প্রত্যেকটা ব্যবসায়িক গোষ্ঠী আছে। কারা সবজি বিক্রি করে তাদের একটা ব্যবসায়িক গোষ্ঠী থাকে, যারা কাপড় বিক্রি করে তাদের একটা ব্যবসায়িক গোষ্ঠী থাকে, যারা ফল বিক্রি করে তাদের ব্যবসায়িক গোষ্ঠী আছে, যারা মাছ বিক্রি করে, যারা কাঠের কাজ করে তাদের ব্যবসায়িক গোষ্ঠী আছে। সবাই একটা নির্দিষ্ট দিনে, সবাই নির্দিষ্ট দিনে দিনে আলাদা আলাদা দিনে নাটক করতে লাগলো, নাটক দেখাতে লাগলো, ধর্মের নাটকগুলো। এবং একটা হেলদি কম্পিটিশন গ্রো আপ করলো যে কাদের নাটকগুলো ভালো হচ্ছে। এটা হতেই থাকলো, এন্টারটেনমেন্ট হতো, সারাদিন মানুষ কাজ করতো এবং সন্ধ্যাবেলাতে বসে নাটক দেখতো। তো এটা ওয়াজ এন্টারটেনমেন্ট, ইট ওয়াজ এ রিয়েলি গুড এন্টারটেনমেন্ট। টিভি নেই, ইউটিউব নেই, ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপে করবি কি তুই? নাটক দেখাটা বিরাট এন্টারটেনমেন্ট হয়ে উঠলো। বুঝতে পারলি কিনা? তখন কি হলো, আস্তে আস্তে কিছু লোক দেখলে আমাকে রোজে নাটক করতে হচ্ছে। তখন তো তারা ভাবলো যে আমরা এটা পেশা বানিয়ে নিই। তখন তারা শুধু নাটক করতে শুরু করলো এবং নাটক লিখতে ওই কোন নাটকটা করবে ডিসাইড করতে শুরু করলো। এইভাবে প্রফেশনালিজম তৈরি হলো, প্রফেশনাল গ্রুপ তৈরি হলো। এবার যখন দেখলো লোকে এত চাহিদা, তখন কি হলো, সেখান থেকে মানুষ কি জানিস, মানুষ কিছুদিন পপুলার হয়ে গিয়ে তারপর তোর কমার্শিয়াল মাইন্ড কাজ করতে শুরু করবে। তারপর কমার্শিয়াল মাইন্ড কাজ করতে শুরু করলো, যেটা টিকিটের মাধ্যমে যদি দেখানো যায় তাহলে ভালো। টিকিটের সিস্টেম হলো যে খরচটা, যে লোকগুলো ধরো ওইটার উপর নির্ভরশীল হয়ে শিল্পীগুলো যারা ছিল তাদের চলতে লাগলো, সিস্টেমটা ভালো হলো, ভালো ভালো নাটক প্রডিউস হতে লাগলো। কিন্তু একটা নাটক এক জায়গায় কতদিন দেখাবে? তাই তারা কি করলো, স্টেজ কোচের ব্যবস্থা করলো। কোচ মানে ঘোড়ার গাড়ি, তার পিছনে স্টেজ বাঁধা থাকবে। তো সেইটা এক শহর থেকে অন্য শহর যেত এবং তার সাথে পুরো দল যেত, তাবু খাটিয়ে থাকতো 10 দিন 15 দিন এবং একটা নাটক দেখে, তারপর আবার আরেকটা জায়গায় চলে যেত, যেমন খানিকটা যাত্রা দলের মতো। এই করতে করতে মাঝখানে ইন্টারলিউড এলো। ইন্টারলিউড পরে আসবে, তার আগে এই যে নাটকগুলো হতো তার সম্বন্ধে জেনে রাখ। এই নাটকগুলো প্রথমে ছিল ধর্মের নাটক, কিন্তু ধর্মের নাটক থেকে মিরাকেল এলো, মিরাকেল প্লে, মোরালিটি প্লে, মিরাকেল প্লে, মোরালিটি প্লে, মিস্ট্রি প্লে, এইগুলো হলো কোনো সাধুর জীবনে নিয়ে লেখা। বুঝতে পারলে? সেটা হয়ে যাচ্ছে মিরাকেল। কোনো বাইবেলের ঘটনা নিয়ে লেখা, সেটা হলো মিস্ট্রি, রাইট? নৈতিক জিনিসগুলোকে বোঝানো, সেটা হলো মোরালিটি প্লে। এইভাবে হতো জিনিসগুলো। তারপরে প্রথমবার ধর্ম ছাড়াও একবার নাটক হয়ে গেল, সামাজিক নাটক। যখন এটা হলো লোকে খুব ভালোভাবে নিল, এটা একটা খুব বড় বিষয় ছিল, কারণ নাটক বরাবরই ধর্ম নিয়ে হয়েছে। ফার্স্ট টাইম ইন্টারলিউড যখন হলো, সেটা ধর্ম ছাড়া নাটক ছিল, এটা দারুণ পপুলার হয়ে গেল। তারপর থেকে আমরা দেখতে পাই নাটকে ধর্মের পরিমাণ কমতে শুরু করলো, ধর্মের এলিমেন্টসগুলো প্রায় আর থাকলোই না এবং সিকুলার নাটক প্রডিউস হয়ে গেল। আজকে আমরা দেখি পুরোটাই যেটা নাটক রয়েছে সেটা পুরোপুরি ধর্ম ছাড়াই হয়, এমনকি ধর্মের বিরুদ্ধেও কথা বলে নাটক। তাহলে এইভাবে দ্য ডেভেলপমেন্ট অফ ড্রামাটা বলা যেতে পারে। এটা ডেভেলপমেন্ট অফ ড্রামার নোটটা। চলো এই নোটটা তো বুঝিয়ে দিলাম, এবার পড়ে দিই লাইন বাই লাইন। ক্লিয়ার? এই যে বোঝানোর পর কারো প্রবলেম থাকবে না। শোন, দেখো বলছে দ্য ড্রামাটিক অ্যাক্টিভিটি ইন ইংল্যান্ড টুক ইটস রাইজ মেনলি ইন দ্য হাউস অফ চার্চ। ড্রামাটিক অ্যাক্টিভিটিগুলো শুরু হয়েছিল চার্চের ঘর থেকে, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ইট ফ্লারিশড অল ওভার দ্য কান্ট্রি। তারপর সারা দেশে ছড়িয়ে পড়েছিল। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 10th century, 10th centuryতে ড্রামাটিক অ্যাক্টিভিটিস ওয়ার মেনলি লিমিটেড ইন সংস। প্রথমে গান গাওয়া হতো 10th centuryর দিকে, বাট গ্র্যাজুয়ালি রুডিমেন্টারি ডায়লগ, কিন্তু তারপর কিছু কিছু ধর্মের ডায়লগ অ্যাড হতে লাগলো, ওয়ার ইন্ট্রোডিউস, অ্যান্ড আলটিমেটলি ড্রামা কেম ইন উইথ এ রিলিজিয়াস স্টোরি। তারপর ড্রামা এলো ধর্মের গল্প নিয়ে। দ্য স্টোরি অফ খ্রিস্ট ওয়াজ ভেরি পপুলার। যিশু খ্রিস্টের গল্পগুলো বিশেষ পপুলার, বিখ্যাত ছিল। ইংলিশ ড্রামা বরোড ইটস এলিমেন্ট ফ্রম ডিফারেন্ট সোর্সেস। এবং এই নাটকগুলো যখন হতো বিভিন্ন সোর্স থেকে এলিমেন্ট কালেক্ট করা হতো, অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট গট কমপ্লিট ফর্ম। আস্তে আস্তে নাটক একটা সম্পূর্ণ রূপ পেল। ইন এ ওয়ার্ড, এক কথায় রিলিজিয়ান, ধর্ম হেল্পড এ লট টু স্প্রেড ড্রামা। ড্রামাকে ছড়ানোতে ধর্ম অনেক সাহায্য করেছে। চার্চ এনকারেজ দিস ড্রামাটিক অ্যাক্টিভিটিস। চার্চ এই ড্রামাটিক অ্যাক্টিভিটিগুলোকে এনকারেজ করেছিল ফর দেয়ার ওন রিলিজিয়াস পারপোজ, নিজের ধর্মের উদ্দেশ্য সাধন করার জন্য। ফর চার্চ ইট ওয়াজ ইউজফুল আর্ম। চার্চের জন্য এটা একটা অস্ত্র ছিল। টু স্প্রেড রিলিজিয়াস স্টোরিজ অ্যান্ড রিলিজিয়াস কনসেপ্ট।
রিলিজিয়াস স্টোরিজ, রিলিজিয়াস কনসেপ্ট, এগুলোকে স্প্রেড করার জন্য। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু ড্রামাস, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু ড্রামা, লোকে কিন্তু ড্রামার উপর নির্ভরশীল হয়ে উঠলো। চার্চ ইউজ দ্য প্ল্যাটফর্ম ফর স্প্রেডিং ক্রিশ্চিয়ানিটি, চার্চ এটাকে ব্যবহার করেছিল ড্রামাকে, ক্রিশ্চিয়ানিটিকে স্প্রেড করার জন্য। ইনডিড চার্চ বিকেম দ্য সেন্টার অফ আর্ট, চার্চ হয়ে উঠলো সেন্টার আর্টসের, কালচারের, মিটিং প্লেস, এন্টারটেনমেন্ট। সন্ধ্যা মানেই চার্চ যাব, সন্ধ্যাবেলা মানেই চার্চ যাব। দাস রিলিজিয়াস ইনস্টিংক্ট অফ ম্যান, তাই মানুষের ধর্মের প্রবৃত্তি অ্যান্ড দ্য সাপোর্ট অফ চার্চ, চার্চের প্রত্যক্ষ পরোক্ষ সাপোর্ট প্রেজেন্টেড এ কাইন্ড অফ ড্রামা হুইচ উই কল মিস্ট্রি অর মিরাকেল প্লে। এইভাবে মিস্ট্রি প্লে বা মিরাকেল প্লে তৈরি হলো, কোনো বাইবেলের ঘটনাকে তুলে ধরা বা কোনো ক্রিশ্চিয়ানিটির মহান সাধুর জীবনীকে তুলে ধরা, এগুলোকে আমরা বলছি মিস্ট্রি প্লে বা মিরাকেল প্লে। এই জিনিসগুলো হলো দ্য মিস্ট্রি প্লে অর মিরাকেল প্লে। এ মিস্ট্রি প্লে রিপ্রেজেন্টস অ্যান ইভেন্ট অফ দ্য সিরিজ অফ ইভেন্টস টেকেন ফ্রম দ্য বাইবেল, বাইবেলের কোনো ঘটনাকে তুলে ধরা হলো মিস্ট্রি প্লে। আর মিরাকেল প্লে ইজ অ্যান ইভেন্ট টেকেন ফ্রম দ্য লাইফ অফ এ সেন্ট অর মার্টার, কোনো সাধুর জীবনে তুলে ধরা, সেটা হলো মিরাকেল প্লে। ইন দ্য বিগিনিং অফ দ্য প্রোডাকশন অফ দিস প্লেস ওয়ার আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ চার্চ, এগুলো যখন প্রথম হতো তখন চার্চ এগুলোকে নিয়ন্ত্রণ করতে প্রোডাকশনটা। বাট উইথ দ্য ইনক্রিজ পপুলারিটি অফ দ্য ড্রামা, কিন্তু ড্রামা যখন পপুলার হয়ে গেল, স্টেজ ওয়াজ শিফটেড টু চার্চ ওয়াল, স্টেজটাকে চার্চের ঘর থেকে বাইরের দেওয়ালে নিয়ে যাওয়া হলো, অ্যান্ড দেন চার্চ ইয়ার্ড, তারপর চার্চের প্রাঙ্গণ, অ্যান্ড দেন টু দ্য বাউন্ডারি, একদম স্ট্রিট রাস্তায় নিয়ে চলে যাওয়া হলো, অ্যান্ড আলটিমেটলি টু দ্য মার্কেট প্লেস। শেষে নাটক কোথায় পৌঁছে গেল? মার্কেট প্লেস। ট্রেড গিল্ডস, বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী, তাদেরকে ট্রেড গিল্ডস বলে। সাম গ্রুপস বিকেম ভেরি পপুলার, দেন চার্চ লর্ডস ইটস কন্ট্রোল, তারপর চার্চ কন্ট্রোল হারালো প্রোডাকশন পারফরমেন্সের উপর। ইন দ্য 11th সেঞ্চুরিতে দ্য পারফরমেন্স ওয়াজ এন্ট্রাস্টেড টু ট্রেড গাইড। 11th সেঞ্চুরি আস্তে আস্তে, 10ম সেঞ্চুরি থেকে শুরু হয়েছিল, 100 শতকের মানে 100 বছরের মধ্যে, 100 বছরের মধ্যে, 1 সেঞ্চুরির মধ্যে 11th সেঞ্চুরি যখন চলে এলো, 10 থেকে 11তে যখন চলে এলো, সাম গ্রুপস ওয়ার ভেরি পপুলার, কেউ কেউ প্রফেশনালি নিতে শুরু করলো, কিছু কিছু পপুলার হয়ে গেল। দাস শিপরাইট প্রেজেন্ট নোয়াজ আর্ক, এভাবে আমরা নোয়াজ আর্ক পাই। ফিশারম্যানরা প্রেজেন্ট করেছিল দ্য ফ্লাড। নাও দিস ওয়ের ভেরি, দেখো, এবং দিস ওয়ের পারফর্ম বাই প্রফেশনালস, এবং এইগুলো এবার পারফর্ম হতে লাগলো প্রফেশনালসদের দ্বারা। দিস প্লেস ওয়ার ক্লিয়ারলি রিলিজিয়াস প্লে, এগুলো ধর্মের নাটক ছিল, বাট সাম এলিমেন্টস অফ হিউমার ওয়ার অ্যাডেড, কিন্তু কিছু হাসি ঠাট্টাও জুড়া হলো। সাচ অ্যাজ, যেমন ইন দ্য প্লে নোয়াজ আর্ক, নোয়ার আর্কে নোয়াজ ওয়াইফ প্রোভাইডস এ গ্রেট ফান। নোয়াজ আর্ক যদি নাটকটা দেখি, নোয়ার স্ত্রী অনেক হাসি মজা করছে। ড্রামাটিক সেন্সেস ওয়ার অলসো ইউজ, ড্রামাটিক সিন অ্যাড হলো। ইচ টাউন হ্যাড এ কমপ্লিট সার্কেল অফ রিলিজিয়াস প্লেস, প্রত্যেকটা টাউনে টাউনে নাটকের কোম্পানি গড়ে উঠতে লাগলো। সাচ এ চেস্টার ইয়র্ক, ওয়েকফিল্ড, কভেন্ট্রি, ইটিসি। দিস প্লেস ওয়ার পারফর্ম অন দ্য হুইল থিয়েটার, এই প্লেগুলোকে কোথায় পারফর্ম করা হতো? হুইল থিয়েটারে, মানে ঘোড়ায় টানা গাড়িতে। দ্য মোরালিটি প্লে, দ্য প্রোগ্রেস অফ ড্রামা ইজ মার্কড বাই মোরালিটি প্লে। কিন্তু নাটকের যে উন্নতি হচ্ছিল, সেটা আরেক ধরনের নাটক পেলাম। এই সরাসরি ধর্ম থেকে একটু সরে গেল, নৈতিকতা বোঝানো। ওই যে শেঠজির গল্পটা বলেছিলাম, মনে আছে? শেঠজি ঘুমাচ্ছে, হঠাৎ করে রাত্রি 2টোর সময় কড়া নাড়লো, কে? ডেথ চলে এসছে। ডেথ বলছে তোমার সময় চলে এসছে, চলো। বললো না না, আমি যেতে চাই না, এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। বলছে ঠিক আছে, তুমি তোমার একজন সঙ্গী নিয়ে নাও। তো স্ত্রীর কাছে গেল, ও স্ত্রীও গেল না। ওর ছেলের কাছে গেল, মেয়ের কাছে গেল, কেউই যেতে চায়, বন্ধুর কাছে গেল, কেউই যেতে চাইলো না। তখনও বুঝলো যে আমরা একা আসি, একাই যেতে হয়, এইটা হচ্ছে লাইফ, রাইট? এবং সর্বোপরি এই যে শেঠজিটা যখন যাচ্ছে, তখন একটা কেউ পিছন থেকে ছুটে ছুটে, শেঠজি আমি যাবো তোমার সাথে। কে আসছে? দেখছে একটা পাতলা দুবলা ছেলে ছুটে আসছে। বলছে এ কে? বলছে এ হলো ভালো কাজ, তোমার ভালো কাজ, ভার্চিউ, বুঝতে পারলে? বলছি তুমি এত পাতলা দুবলো কেন? বলছে তার কারণ তুমি কিছু একে খাবারই দাওনি, তুমি ভালো কাজ করোইনি, তো কি হবে? তো সেই জন্য ও দুর্বল রয়ে গেছে। আরেকজন ছুটে আসছে দূর থেকে, কে? ও একটা মেয়ে। বলছে আমার বোনও যাবে তোমার সাথে। বলছে কি নাম তোমার? বলছে নলেজ, জ্ঞান। তো এরা মিলে, 3 জন মিলে জার্নি শুরু করছে। শেঠজি, তারপর ভালো কাজ আর নলেজ, আর তার সাথে ডেথ রয়েছে। তো এরা চলে গেল আস্তে আস্তে। কিছুটা যাওয়ার পর নলেজ বললো আমি আর যেতে পারবো না, আমার সীমা শেষ। কিন্তু ভালো কাজ অনেকটা গেছিল। তারপরে একটা পয়েন্টে ভালো কাজে যেতে বললো না, বললো এবার তোমাকে সরাসরি নিজের সমস্ত ভালো কর্মে খারাপ কর্মের সমস্ত কিছু ব্যাখ্যা দিতে হবে গডকে, তোমাকে একাই যেতে হবে। তো এই জিনিসগুলো আমরা পাই, এটা কোনো সরাসরি ধর্মের কথা নয়, কিন্তু নৈতিকতার কথা, বুঝতে পারলে কিনা? এগুলো হলো মোরালিটি প্লে, এগুলো হলো মোরালিটি প্লে।
এখানে আমরা জাস্টিস, মার্সি, সিন, পিস এই সমস্ত জিনিস দেখতে পাই। মোরালিটি প্লে কি? দ্য প্রোগ্রেস অফ ড্রামা ইজ মার্কড বাই মোরালিটি প্লে। এ মোরালিটি প্লে ইজ অ্যান অ্যালেগোরিক্যাল প্লে। এটা একটা অ্যালেগোরিক্যাল প্লে হুইচ ইজিলি পেন্টস দ্য গ্রেটার লেসন্স অফ লাইফ, যেটা জীবনের বিভিন্ন লেসনকে দেখায়। এ মোরালিটি প্লে ইজ লিটল ডিফারেন্ট ফ্রম দ্য মিরাকল প্লে অর মিস্ট্রি প্লে বিকজ হিয়ার দ্য ক্যারেক্টার্স আর অ্যাবস্ট্রাক্ট। এখানে ক্যারেক্টারগুলো অ্যাবস্ট্রাক্ট প্লে, সাচ এজ জাস্টিস, এখানে তুমি ন্যায়ের কথা পাবে, মার্সি দয়ার কথা পাবে, সিন পাপের কথা পাবে, পিস পুণ্যের কথা পাবে, ইটিসি। প্রাইমারিলি দ্য এম ওয়াজ স্প্রেড ক্রিশ্চান থট। সাধারণত খ্রিস্টান থট প্রচার করাই ছিল উদ্দেশ্য, বাট লেটার প্লেজ টুয়ার্ডস ইন্টালেকচুয়ালি। আস্তে আস্তে ধর্ম থেকে ছুড়ে এলো এরকম মোরালিটি প্লে। মোরালিটি প্লে থেকে ইন্টালেকচুয়াল হয়ে গেল আস্তে আস্তে বিষয়গুলো, মানে বুদ্ধিমত্তার দিকে ঝুঁকে গেল। দ্য মোস্ট ধর্ম থাকতে শুরু করলো না, বুদ্ধিমত্তার দিকে ঝুঁকলো। দ্য মোস্ট নোন মোরালিটি প্লে ইজ এভরিম্যান। সব দিক বিখ্যাত মোরালিটি প্লে এটার নাম হলো এভরিম্যান, যে গল্পটা বললাম আমি এইমাত্র। ডেথ সামন্স এভরিওয়ান ইভেন কিং। ডেথ সবাইকে ডাকবে, এমনকি রাজাকেও ডাকবে। ইট কন্টেন্স মেসেজ অফ অনেস্ট লাইফ। এটা সৎ জীবনের একটা জীবন বার্তা বহন করে। ইন্টারলিউড ইজ দ্য শর্ট ওয়ান অ্যাক্ট প্লে ডিলিং উইথ দ্য রিয়েল মিন অ্যান্ড উমেন। রিয়েল মিন এবং উমেনকে নিয়ে মানে বাস্তব জীবন, সামাজিক জীবনকে দেখানো। এটা কোনো ধর্মের নাটক ছিল না। ইউজুয়ালি অফ হাম্বেল র্যাঙ্ক অ্যান্ড পার্সনিফাই অ্যাবস্ট্রাকশন। এখানে আমরা এই যদি ইন্টারলিউড দেখি, ইন্টারলিউড ইজ এ শর্ট ওয়ান অ্যাক্ট প্লে, একটা ছোট নাটক ছিল ডিলিং উইথ রিয়েল ম্যান অ্যান্ড ওম্যান। সামাজিক যে মানুষজনকে দেখি সেইগুলো নিয়ে ছিল। হাম্বেল র্যাঙ্ক, যারা গরিব মানুষ ছিল, সমাজের সাধারণ মানুষ, তাদের নিয়ে। ইট ডাজ নট পার্সনিফাই অ্যাবস্ট্রাক্ট, এবং ধর্মতত্ত্ব এগুলো নিয়ে কিছু বলছিল না, এবং পার্সনিফাই করছিল না অ্যাবস্ট্রাক্ট, জাস্টিস, মোরালিটি এই সমস্ত কথা বলছিল না, সমাজের কথা বলছিল। অ্যাট দ্য ফার্স্ট হাফ 10th century ইন্টারলিউড কেম। 10th centuryতেই ইন্টারলিউড চলে এসেছে। ইট ওয়াজ অলমোস্ট সিকুলার ফর্ম অফ ড্রামা। এটা প্রায় সিকুলার ছিল। দ্য ইন্টারলিউড ওয়ার ব্রিলিয়ান্ট ওয়ার্ক অফ জন হেইউড। জন হেইউডের কাজ ছিল এটা, হু প্রোটেস্টেড এগেন্স্ট দ্য ইলিগাল ডগমা অ্যান্ড ডিসিপ্লিন অফ টাইম। এই জন হেইউড যখন ইন্টারলিউড লিখলেন, সেটা যেন ধর্মতত্ত্বের বিরুদ্ধে বলা হয়েছে, যে নাটক মানে ধর্মতত্ত্ব কে বললে থাকতে হবে, আমি তার প্রতিবাদ করছি, তার জন্য ইন্টারলিউড নিয়ে এলেন। দ্য বেস্ট মডেল ইজ দ্য 4 piece। তারপর আমরা 4 piece পাস পেয়ে থাকে। আফটার 1550 1550-এর পর নিকোলাস উডাল প্রডিউস র্যালফ রয়স্টার ডয়স্টার। এবার আমরা র্যালফ রয়স্টার ডয়স্টার পেলাম, হুইচ ইজ এ প্লে অফ স্টুপিড সোলজার, একটা স্টুপিড সোলজারের গল্প। এরপর গামার গার্টেন নিডলসকে দেখতে পাচ্ছি। ইট ওয়াজ এ পিওর কমেডি, এটা একটা পিওর কমেডি ছিল। ইন 1562 ট্র্যাজেডি গর্বডাক কেম। এরপরে গর্বডাক নামক একটা ট্র্যাজেডি এলো, যেটা আরেকটা নাম ফেরেক্স অ্যান্ড পোরেক্স, এটা প্রস্তুত হলো। টু কনক্লুড, পরিশেষে দ্য ড্রামাটিক ডেভেলপমেন্ট ইন ইংল্যান্ড ডিড নট টেক প্লেস ইন ওয়ান ডে। নাটকের উন্নতি একদিনে হয়নি। রাদার ইট ওয়াজ রেজাল্ট অফ কন্টিনিউয়াস এফোর্ট অফ মেনি ক্রিয়েটিভ মাইন্ড। বরং বিভিন্ন সৃজনশীল মানুষের প্রচেষ্টায় নাটক এসছে দিনের পর দিন ধরে। অ্যান্ড মেনি অর্গানাইজেশন চেষ্টা করেছিল এটার পিছনে। অ্যাট ফার্স্ট ইট বিগেন উইথ রিলিজিয়ান, ধর্ম দিয়ে শুরু হয়েছিল। গ্র্যাজুয়ালি ইট বিকাম সিকুলার, তারপর ধর্ম ছাড়া হলো নাটক। অ্যান্ড আলটিমেটলি ইট ডেয়ার্ড টু গো এগেন্স্ট রিলিজিয়ান। এমনকি আজকে এমন নাটক হয় যা ধর্মের বিরুদ্ধে বলে। তাহলে যে নোটসটা আমি সহজভাবে বোঝালাম, ওই নোটসটাই আছে কিনা, মুখস্থ হয়ে গেল কিনা জিনিসটা দেখে নাও, কার কি অসুবিধা আছে বলো। এরপর আমরা শেক্সপিয়ারে ঢুকবো, কারণ এরপর এলিজাবেথান যুগ আসছে। দেখে নাও গাইজ।